এখন আমাদের এই আলোচনার পরে আমরা আমাদের সেই পূর্বের আলোচনায় ফিরে যাব। সেই পূর্বের আলোচনাটা হলো যে যে আমরা ইনসারশন সর্ট নিয়ে আলোচনা করছি। সো ইনসারশন সর্টের রানিং টাইমটা বা টিএনটা আমরা জানলাম যে টিএন দিয়ে আমরা সেটাকে প্রকাশ করব। তো টিএনটা আমরা কিভাবে বের করব? তো সেটার জন্য যে বিষয়টা যে আমাদেরকে আসলে জানতে হবে যে বিভিন্ন যে অপারেশন হচ্ছে, হ্যাঁ, এই সিউডো কোডের বিভিন্ন ক্ষেত্রে, যেমন এখানে একটা অপারেশন হয়েছে, এটাকে আমরা বলছি যে যেমন এখানে আমরা বলতে পারি যে এখানে একটা অপারেশন হয়েছে, সেটাকে আমরা বলতে পারি অ্যাসাইনমেন্ট অপারেশন। এন্ড এই অপারেশনটা বা এই ধরনের অপারেশন গুলি হতে কতটুকু টাইম লাগে আমরা যদি সেটা জানতে পারি, তাহলে ওই অপারেশনটা কতবার হয়েছে, হ্যাঁ, হাউ মেনি টাইমস ওই অপারেশনটা হয়েছে, তাহলে এইটা দিয়ে আমরা হিসাব নিকাশ করে আমরা কিন্তু টোটাল রানিং টাইমটা কিন্তু আমরা বের করতে পারি। এখন যে বিষয়টা হলো যে এই টাইমটাই একটা স্পেসিফিক অপারেশন হতে কত টাইম লাগছে, এই অপারেশনটা হতে কত টাইম লাগছে, হ্যাঁ, টাইম লাগার বিষয়টা এটা তো হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট ব্যাপার। বিভিন্ন মেশিনে, তাই না, আর্কিটেকচার ডিপেন্ডেন্ট, মেশিনের আর্কিটেকচার, সিস্টেমের যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারের উপরে এই টাইমটা নির্ভর করবে। খুব ফাস্ট মেশিনে এই টাইমটা খুব দ্রুত হবে, একটু স্লোয়ার মেশিনে এই টাইমটা হয়তো স্লো কাজ করবে। তো এটা হলো বিষয়। তো এজন্য আমরা এখানে একটা অ্যাবস্ট্রাকশন করতে হবে, ঠিক আছে? আমাদেরকে এই জটিলতা থেকে আমাদেরকে মুক্ত হয়ে আমাদেরকে একটা জেনারেলাইজ একটা ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করব, যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা কিছু জিনিস সিম্পলিফাই করে আমরা এটা রানিং টাইমের একটা ইকুয়েশন একটা পাবো। তো সেই সিম্পলিফিকেশনটা কি, যেমন সিএলআরএস যে রাইটার ফোরম্যান, লেসারসন, রিভেস্টেইন, তাদের যে বই আছে ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে রানিং টাইমটা বের করার জন্য আমরা একটা অ্যাবস্ট্রাকশন করব, আমরা বেশ কিছু জিনিসকে অ্যাজিউম করে নিব, অ্যাজিউম করে পুরো বিষয়টাকে কিছুটা সিম্পলিফাই করার চেষ্টা করব। তো সেটা যেই মডেলটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে সিএলআরএস, ফোরম্যান, লেসারসন, রিভেস্টেইন, তারা তাদের ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদম বইতে ব্যবহার করেছেন। সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেশিন মডেল, র্যান্ডম অ্যাক্সেস মেশিন মডেল বা সংক্ষেপে র্যাম মডেল। তো র্যাম মডেলের যে বিষয়গুলি ধরে নেওয়া হচ্ছে যে অ্যালগরিদমের কিছু বেসিক অপারেশন, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলিকে কিছু বেসিক অপারেশন হিসেবে ধরে নিয়েছে, এবং এই অপারেশনগুলি করতে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লাগে, এবং আরো তারা ধরে নিচ্ছে যে প্রত্যেকটা লাইনের মধ্যে কিছু হয়তো বেসিক অপারেশন হচ্ছে, এবং প্রত্যেকটা লাইন, অ্যালগরিদম প্রত্যেকটা লাইন একটা কনস্ট্যান্ট টাইমে, যে টাইমটা হচ্ছে খুব খুব কম, যে কোনো একটা টাইম সি, হয়তো সাম ন্যানো সেকেন্ড অর হোয়াট এভার, সেই টাইমে রান করছে, এবং প্রত্যেকটা লাইন, তাহলে আইএথ লাইন তারা এইভাবে অ্যাজিউম করছে যে আইএথ লাইনটা সিআই টাইমে রান করবে। তার মানে হচ্ছে যে এটা যদি 1 নাম্বার লাইন হয়ে থাকে, এটা যদি 1 নাম্বার লাইন হয়ে থাকে তাহলে এটা রান করতে সময় লাগবে সি1, এটা যদি 2 নাম্বার লাইন হয়ে থাকে তাহলে এটা সি2, এটা সি3, এরকম পরিমাণ প্রত্যেকটা একটা বেসিক ছোট ছোট কাজ। তাহলে এই ছোট ছোট কাজগুলি প্রত্যেক লাইনে হচ্ছে, এবং সেই কাজগুলি করতে এরকম সময় লাগবে, এটা আমরা ধরে নিচ্ছি। প্রত্যেকটা যেহেতু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ, একটু ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্যান্ট টাইম লাগবে, এজন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্যান্ট টাইম ধরে নিচ্ছি, হুইচ ইজ সি1, সি2, সি3, এভাবে করে আমরা বিষয়টা করছি। এবং তাহলে টোটাল অ্যালগরিদমটা রানিং টাইম কি হবে? তাহলে এখানে আমরা যেহেতু লুপ আছে, তাহলে আমরা জানি যে লুপ হচ্ছে, লুপ ইজ ফর রিপিটেশন, তাই না? তাহলে লুপ যদি রিপিটেশনের জন্য হয়, লুপ যদি রিপিটেশনের জন্য হয়, তাহলে আমরা জানি যে এখানে বেশ কিছু লাইন আছে, এই লুপের ভিতরে যে লাইনগুলি আছে সেটা হয়তো একবার না মাল্টিপল টাইমস রান করবে, মাল্টিপল টাইমস রান করবে। তাহলে তার একবার রান করতে যত টাইম, আমরা যদি এটা ধরি 1 2 3 4 5, এটা হচ্ছে 5 নাম্বার লাইন, ধরে নিলাম এটা 5টা, তাহলে এটা একবার রান করতে C5 না টাইম লাগে। তাহলে এটা যদি 10 বার রান করে, তাহলে এই প্রোগ্রামের টোটাল টাইমের ব্যাপারে তার কন্ট্রিবিউশন হচ্ছে 10C5, এরকম বিষয়টা। এভাবে প্রত্যেকটা লাইনের যদি আমরা এরকম একটা টাইম বের করতে পারি, এবং তারপরে যদি সবগুলি যোগ করি, তাহলে আমরা
কি করব যে একটা টোটাল টাইম, প্রত্যেকটা আমরা যদি এখানে একটা টাইম পাই, এই লাইনের টাইম, এই লাইনটা একবার রান করতে কত লাগে, সময় লাগে এবং কতবার রান করছে সেটা যদি আমরা এরকম একটা 10 C1 5 C2 এরকম যদি আমরা একটা পাই, তাহলে এগুলি সবগুলি পরে যোগ করে আমরা একটা টোটাল টাইম পাবো। এটা হলো আমাদের বেসিক আইডিয়া। তো এই কাজটাই আমরা পরবর্তী স্লাইডে আমরা করেছি। তো এখানে যেটা আমরা দুইটা কলাম ব্যবহার করেছি, এটা হচ্ছে কস্ট। কস্ট মানে হচ্ছে একটা লাইন একবার রান করতে কতটুকু টাইম লাগে, সময় লাগে। আর এটা হচ্ছে টাইমস। হ্যাঁ, টাইমস মানে হচ্ছে কতবার এটা রান করছে প্রোগ্রাম, ঠিক আছে, এক্সিকিউট করছে কতবার। সো এটা হচ্ছে বিষয়। তো এখানে আমাদের 8টা লাইন আছে। তো সেটা আমরা যেভাবে করেছি যে প্রথম লাইনটা রান করতে C1, দ্বিতীয় লাইনটা রান করতে C2 এবং এখানে একটা 0 আছে, মানে এটা হচ্ছে আসলে কমেন্ট। এটা আসলে একটা কমেন্ট, সেজন্য এটা যেহেতু এক্সিকিউট হয়নি, এতে কোনো টাইমই লাগেনি। সো এরপর লাইন হচ্ছে C4, এরপরটা হচ্ছে C5, C6, C7, C8। তাহলে আমরা যেটা বললাম যে আমাদের র্যাম মডেলের যে অ্যাজাম্পশন সেই অনুযায়ী আমরা এখানে লিখেছি। আর এই কলামটা যেটা করছে যে এই লাইনটা আমরা একটু পরে অ্যানালাইজ করব যে এই লাইনটা কতবার রান করছে সেটা এখানে লিখেছি। তো আমরা এই বিষয়টার দিকে এখন মনোযোগ দিব যে কোন লাইনটা, আমরা যেহেতু কস্টের বিষয়টা খুব সহজে বুঝছি C1, C2, C3, আমরা এখন এই টাইমস এই কলামটার দিকে আমরা এখন আমাদের মনোযোগটা দিব। তো এখানে আমরা যেটা দেখব যে এখানে আমরা জানি যে জে শুরু হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট থেকে। এখানে অবশ্য ইন্ডেক্স 2 ধরা হয়েছে, আমরা একটু আগে দেখেছি ইন্ডেক্স 1, সেটা ব্যাপার না। এখানে অ্যাজিউম করে নেওয়া হচ্ছে যে ইন্ডেক্স শুরু হচ্ছে 1 থেকে। আমরা আগেই আলোচনা করেছি যে এটা অ্যাজাম্পশন আমরা যেভাবে করি সেই অনুযায়ী আমরা সিরো কোড লিখতে পারি, ঠিক আছে। সো এখন এটা হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট থেকে, তাহলে দ্বিতীয় এলিমেন্ট থেকে লেংথ এ পর্যন্ত রান করবে। এখন লেংথটা যদি আমরা অ্যাজিউম করে নেই যে লেংথটা হচ্ছে n, তাহলে দ্বিতীয় এলিমেন্ট থেকে যদি শুরু করে n পর্যন্ত যায়, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা এটার ভিতরে এই লাইনটা একটু পরে আসছি, যে দ্বিতীয় এলিমেন্ট থেকে এই ফর লুপটা ভিতরে কাজ করবে দ্বিতীয় এলিমেন্ট থেকে। তার মানে ইন্ডেক্স নাম্বার যদি 0 থেকে শুরু হয়, 0 1 2, n যদি হয়, m যদি হয় 5, 0 1 2 3 4 এই পর্যন্ত যাবে, তাই না, দ্বিতীয় এলিমেন্ট থেকে এই পর্যন্ত। তাহলে আমরা জানি যে 1 2 3 4, তাহলে এটা কতবার কাজ করছে, n - 1 বার। একটা প্রথমটা যদি বাদ দিই তাহলে এটা হচ্ছে n - 1 বার কাজ করছে। একইভাবে আমরা অ্যাজাম্পশনটা 1 থেকেও করতে পারি, n - 1 বা 4 বার, 4 বার এই ফর লুপটার ভিতরে কাজ করছে, 4 বার বা n - 1 বার। একই অ্যাজাম্পশন আমরা 1 থেকেও করতে পারি, 1 2 3 4 5, তার মানে n এগেইন n 5। এবং আমরা 2 থেকে শুরু করে এটা 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 এই চারটার জন্য কাজ করছি, which is 4 হচ্ছে n - 1। তাহলে আমরা এই ফর লুপের ভিতরে যে লাইনগুলি আছে সেটা আমরা ধরে নিতে পারি যে n - 1 বার কাজ করছে। এই ফর লুপের ভিতরে এই লাইনটা আছে, এটা এটা কাজ করছে n - 1 বার। আবার এই লাইনটাও n - 1 বার, এটা আসলে কিছুই না। এই লাইনটাও ফর লুপের ভিতরে সরাসরি আছে এবং এই লাইনটা n - 1 বার কাজ করছে। আর এইখানে এই তিনটা লাইন জটিল, কারণ এইখানে একটা while লুপ আছে, সুতরাং এটা আমরা একটু পরে বিবেচনা করব। আবার এখানে আরেকটা লাইন আছে, সে কিন্তু এই ফর লুপের আন্ডারে সরাসরি এই ইনডেন্টেশন বরাবর। তো এখানে এটারও n - 1 বার রান করবে, কারণ যেহেতু এটা দ্বিতীয় এলিমেন্ট থেকে আর এটা শেষ পর্যন্ত যাচ্ছে, সেই কারণে একটা কম, n এর চেয়ে এক কম হবে, n - 1 বার এর ভিতরে ঢুকবে। এখন আরেকটা জিনিস জানার বিষয় যে লুপে শুরুতে প্রোগ্রাম ফেরত আসে, প্রোগ্রাম বের হওয়ার সময় একবার ফলস কন্ডিশনের জন্য লুপের যে লাইনটা সেই লাইনটা কিন্তু একবার বেশি এক্সিকিউশন হয়। সেজন্য এই লুপের যে লাইনটা সেটার রানিং টাইম হবে n - 1 প্লাস 1 1 কাটা গেল, তার মানে n, তার মানে এটা হচ্ছে n বার লুপের যে লাইনটা সেটা। ওকে, তো এই অংশটুকু আমাদের ক্লিয়ার হলো।
এখন আমরা যেটা দেখবো যে ওইখানে যে সেকেন্ড যে একটা while লুপ আছে সেই while লুপটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই সেকেন্ড while লুপটার যে বিষয়টা সেটা এখন আমরা আলোচনা করছি। এখন এই সেকেন্ড while লুপটার বিষয়টা কি, এটা হচ্ছে এখানে অ্যারের উপর নির্ভরশীল। সেকেন্ড while লুপটা কখন ঢুকছে, আমরা জানি যে জে যদি এখানে থাকে, আই যদি এখানে থাকে এবং জে তে যে আছে সেটা কি তে চলে যাবে, রাইট? জে তে আছে হচ্ছে আমরা ধরলাম যে 1, এখানে আছে 3, এখানে আছে 2, ঠিক আছে? এখানে আছে বললাম যে 0, বললাম যে 0 আছে, অথবা আমরা একটু চেঞ্জ দিতে লিখে দিই, এখানে আমরা ধরে নিলাম হচ্ছে 1, 5, 4। তো এটা হচ্ছে আমাদের বর্তমানে যেটা আছে কি এর ভিতরে আছে 1। তাহলে এখন এইখানে কতক্ষণ পর্যন্ত while লুপের ভিতরে ঢুকবে, যতক্ষণ পর্যন্ত কিটা ছোট। এখন কিটা ছোট কতক্ষণ পর্যন্ত হবে এটা নির্ভর করবে যে ইনপুটের কি অবস্থা। তাহলে এই ক্ষেত্রে এই while লুপের ভিতর ঢুকবে কয়বার, while লুপের ভিতর ঢুকবে এই যে এটার জন্য শর্তটা সত্যি হবে, আইটা কমে যাবে এখানে আসবে, এটার জন্য শর্তটা সত্যি হবে কারণ কি ছোট, আবার আইটা কমে এখানে আসবে, এটার জন্য শর্তটা সত্যি হবে। তবে 3বার কিন্তু লুপের ভিতরে ঢুকবে, কারণ 3বারই হচ্ছে কিটা ছোট হবে, এই শর্তটা কিন্তু সত্য হবে, ঠিক আছে? তারপরে যখন আইটা কমে এখানে আসবে তখন এই শর্তটা মিথ্যা হয়ে যাওয়ার ফলে কিন্তু আর ঢুকবে না। সো তার মানে এখানে 3 টাইমস আমাদের যে সিচুয়েশনটা আমরা লিখেছি সেখানে 3 টাইমস। কিন্তু একইভাবে যদি এখানে ইনপুটের সিচুয়েশনটা যদি ডিফারেন্ট হতো, আমি জাস্ট ইনপুটটা চেঞ্জ করে দিই, ইনপুটের সিচুয়েশনটা যদি ডিফারেন্ট হতো তাহলে যেটা হতো let me draw it again। তাহলে এখানে আছে যে, এখানে আছে আমার আই। তাহলে ইনপুটের সিচুয়েশন যদি এরকম হতো যে এখানে আছে 9, এখানে আছে 7, 6, 5, তাহলে এই সিচুয়েশনে এই while লুপের ভিতরে কয়বার ঢুকতো, এই সিচুয়েশনে while লুপের ভিতরে 0 বার ঢুকতো, 0 টাইম। কারণ হচ্ছে আমার তখন যেটা হচ্ছে কিতে আছে হচ্ছে 9 এবং কিটা এই 7-এর চেয়েও ছোট না, 6-এর চেয়েও ছোট না, 5-এর চেয়েও ছোট, সুতরাং 0 টাইমস। তাহলে এটা একটা এমন একটা ইস্যু যে ইস্যুটার আমরা এক্সাক্ট সংখ্যা কিন্তু আমরা বলতে পারছি না, হ্যাঁ, যে এটা কয়বার আসলে এখানে while লুপের ভিতর ঢুকবে, যেটা ইনপুট টু ইনপুটের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে এটা ভ্যারি করবে। এবং প্রত্যেকবার জে এর প্রত্যেকটা মানের জন্য জে এর মান যখন 2, যদি আমরা এখানে 1 থেকে ইন্ডেক্স শুরু করি সেটা বিবেচনা করি, জে এর মান যখন 2 তখনও হচ্ছে এটা ইনপুটের কি অবস্থা সেটার জন্য, জে এর মান যখন 3 তখনও এটা তৎকালীন যে ইনপুটের অবস্থা এবং এইখানে যে আছে তার উপরে নির্ভর করবে। জে এর মান যখন 4 তখনও এইখানে যে আছে এবং এটার পিছনে যারা আছে তাদের মানের উপরে নির্ভর করবে। সো এই জন্য আমরা এটার ভ্যালুটাকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে টিজে, এটা হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু যেটা আমরা জানি না, এটা হচ্ছে প্রত্যেকটা একটা নির্দিষ্ট ইনপুটের ক্ষেত্রে নির্ভর করবে এবং এই মানটা হচ্ছে টি, জে দিয়ে এটাকে ইন্ডেক্স করছি, তার মানে হচ্ছে জে এর মান যখন হচ্ছে 2 তখন এটা আমরা ধরে নিচ্ছি যে টি2, এটা একটা ভ্যালু, হয়তো একবার করলো বা হোয়াটএভার। জে এর মান যখন 3 তখন এটা হচ্ছে টি3, এটা একটা পার্টিকুলার সংখ্যা আমরা পাবো, আমরা জানি না সেই সংখ্যাটা, হ্যাঁ, এটা ইনপুটের উপর নির্ভর করছে। জে এর মান যখন 4 একইভাবে সেটা হচ্ছে টি4। তাহলে এই জন্য এটাকে টি জে ধরে নিচ্ছি এবং এটাকে আমরা একটা সামেশনের আন্ডারে রাখছি। এগুলি সবগুলি যোগ করতে হবে না, টি1, টি2, টি4 সবগুলি যোগ করতে হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকবারই while লুপটা ভিতরে যাচ্ছে এবং while লুপটা এখানে চেকিং হচ্ছে এবং একটা সংখ্যা আমরা পাচ্ছি, টি এর একটা মান পাচ্ছি, টি এর একটা মান আমরা পাচ্ছি, সেই মান সবগুলি কিন্তু আমাদের যোগ করতে হবে। টোটাল কত টাইমস, হাউ মেনি টাইমস এই পার্টিকুলার লাইনটা এই অ্যারের ভিতরে পার্টিকুলার এই লাইনটা এবং এই লাইনটা
কতবার রান করছে সেটা জানার জন্য সমস্ত টিজের যোগফল লাগে। তাহলে এটা যদি আমরা টিজে ধরে নিই, লুপের যে লাইনটা সেটা যদি আমরা ধরে নিই যে প্রত্যেকবার লুপের এই জায়গায় কতবার জে এর প্রত্যেকটা মানের জন্য এখানে আসছে, তাহলে এটাকে যদি আমরা টিজে ধরে নিই তাহলে টিজের চেয়ে এক কম হচ্ছে ভিতরে লাইনটা রান টিজে মাইনাস ওয়ান, এবং এগুলি সবগুলি আমাদের যোগ করতে হবে 2 থেকে, কারণ এই লুপটা শুরু হচ্ছে 2 থেকে একদম কতক্ষণ পর্যন্ত চলবে, এন পর্যন্ত চলবে। এই জন্য আমরা এটাকে একটা সামেশনের আন্ডারে এনেছি, সামেশনের আন্ডারে এনেছি যে সমস্ত বার প্রত্যেকবার জে এর মান যখন 2 টিজের একটা মান আছে, জে এর মান যখন 3 তখনও টিজের একটা মান আছে, ঠিক আছে। সো এই সমস্ত মানকে যে 2 থেকে এন টিজে, তাহলে এটা হচ্ছে লুপের লাইনটা, এবং আমরা জানি যে লুপের লাইনটা যতবার ঘুরে লুপের ভিতরে তার চেয়ে এক কম। এজন্য আমরা ভিতরের লাইনগুলো যেটা করেছি যে 2 থেকে n সিম্পলি টিজে মাইনাস 1, যেটা এখানে লেখা আছে টিজে, এবং এখানে দুইটা লাইন আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা লাইন আছে, লুপের ভিতরে দুইটা লাইন, এই লাইন এবং এই লাইন, এই দুই লাইনের জন্যই আমরা সেম সামেশন j 2 থেকে n টিজে মাইনাস 1 সামেশন j 2 থেকে n টিজে মাইনাস 1, আর এই লুপের লাইনটা হচ্ছে এটার চেয়ে একবার কম, তাহলে টিজে বার রান। এটা আমাকে একটা সংখ্যা অ্যাজিউম করে নিতে হয়েছে, কারণ আমি আসলে এটার এক্সাক্ট সময়টা আমি জানি। তো এখন আমার কাজ হলো এই সমস্ত কিছুগুলো গুণ করে এখন আমার কাজ হলো যে এগুলিকে গুণ করা। c1 এর সাথে n গুণ করলে আমি এই লাইনটা টোটাল রানিং টাইমটা পাবো। c2 এর সাথে এটা গুণ করলে আমরা এই লাইনটা টোটাল রানিং টাইম পাবো, কারণ একবার রান হতে c2 টাইমস লাগে এবং এটা n-1 বার এক্সিকিউট করেছে, তাহলে c2 ইনটু n-1। এবং একইভাবে এটা তো কিছুই না, c4 ইনটু এটা, c5 ইনটু এটা, c6 ইনটু এটা, c7 ইনটু এটা, এবং এগুলি সবগুলি এই মানগুলি সবগুলি কি হবে, যোগ হবে, একটার সাথে একটা যোগ হবে, এটার সাথে যোগ হবে এটা, হ্যাঁ। এবং সেটা আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখিয়েছি, এবং এটা যোগ করলে যে ফর্মটা দাঁড়াচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি c1n প্লাস c2n-1, এই যে c2n-1 প্লাস করা হচ্ছে এই যে c4n-1, c4n-1, এবং একইভাবে অন্যান্যগুলি এখানে লেখা হচ্ছে। তো এটা হচ্ছে ইনসারশন সর্টের টোটাল ডিএম, টোটাল রানিং টাইম। এখন যদি আমরা দুটো অ্যানালাইসিস করি, বেস্ট কেস এবং ওয়ার্স্ট কেস, তাহলে আমরা কি দেখতে পাবো যে বেস্ট কেসে আমরা কি বলতে পারি যে টিজ এর মানটা কত। তাহলে বেস্ট কেসটা কি সেটা আমাদের প্রথমে বুঝতে হবে, যে বেস্ট কেসটা কি সিচুয়েশনে বেস্ট কেস হবে। তাহলে একটা অ্যারে কখন বেস্ট কেস হবে, যখন হচ্ছে ইনার ওয়াইল লুপের ভিতরে আর ঢুকতেই হলো না, এবং কখনোই ইনার ওয়াইল লুপের ভিতরে প্রোগ্রাম ঢুকবে না, এবং এখানে কোনো ধরনের সোয়াপিং, কোনো ধরনের চেঞ্জ করতে হবে। এই সিচুয়েশনটা কখন হবে, যখন অ্যারেটা অলরেডি সর্টেড। সুতরাং এই অবস্থায় যেই যে হোক, হ্যাঁ, যাকে আমি কি এর মধ্যে রাখি না কেন, এখানে 12কে কি এর মধ্যে রাখলাম, তাহলে 12 কিন্তু 5-এর চেয়ে বড় হবে। আবার পরবর্তীবার এই যে আমি 17কে কি এর মধ্যে রাখবো, হ্যাঁ, 17কে কি এর মধ্যে রাখবো, কিন্তু 17 কিন্তু যেটা আমরা দেখবো 17 কিন্তু 12-এর চেয়েও বড়, 5-এর চেয়েও বড়। সুতরাং ইনার ফর লুপের ভিতরে কোনো কাজ নেই। আবার একইভাবে যখন 23টা হচ্ছে আমার কি, তখন 23টা যখন আমরা কি, আমরা 23-এর সাথে 17 তুলনা করব, 17 চেয়ে 23 বড়, 12 চেয়ে বড়, এইভাবে করে আমরা দেখবো যেই কি থাকুক তার চেয়ে বাম পাশে যেটা আছে, বাম পাশে আসলে অলরেডি সর্টেড, যেটা বেড়ে বেড়ে প্রত্যেকবার বাড়ছে ঠিকই, কিন্তু আসলে বাম পাশে যারা থাকছে তারা যেহেতু অলরেডি সর্টেড, আসলে অ্যালগরিদমটার ইনার যে ওয়াইল লুপ আছে, যে ইনার ওয়াইল লুপ আছে, সেই জায়গায় শুধু একটা চেকিং করা ছাড়া, একটা চেক করা ছাড়া আর কোনো কাজ নেই। ইনার ফর লুপের ভিতরে কিন্তু কখনোই ঢুকবে না, এবং এই ক্ষেত্রে এটা একটা বেস্ট কেস সিনারিও আমাদের জন্য দিবে। এবং সেই ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা বলে দিতে পারি যে জে এর মান যখন, জে এর মান যাই হোক না কেন, এটা 2, 3,
হ্যাঁ, whatever ডট ডট n, j এর মান যাই হোক না কেন tj is equal to 1, tj1। তার মানে হচ্ছে যে while লুপের যে লাইনটা আছে সেই লাইনটাই একবার রান করবে, যে while লুপের ভিতরে যে লাইনটা আছে tj সেটা 1, এবং while লুপের ভিতরে যে tj মাইনাস 1 যেটা ছিল সেটা হবে 1 মাইনাস 1 0, কারণ হচ্ছে যে ভিতরে কখনোই ঢুকবে না। তার মানে এই দুইটা লাইন হবে tj যদি 1 হয় তাহলে এটা হবে 1 মাইনাস 1 0, এবং এটাও 1 মাইনাস 1 0, কারণ এই দুইটা c6 তার c7, এই 6 এবং 7 নাম্বার লাইনটা আমাদের যে অ্যালগরিদমটা আমরা দেখেছি সেখানে কিন্তু এটা ইনার while লুপের ভিতরে এই দুইটা লাইন। তো আর এটা হবে কি, এটা হবে c5 ইনটু, যেটা হবে c5 ইনটু যে 2 থেকে n 1, তাহলে এটা হচ্ছে কয়টা সংখ্যক 1 যোগ হলো, n মাইনাস 1 সংখ্যক n মাইনাস 1 সংখ্যক 1 যোগ হলো। তার মানে এখানে c5 এ সাথে গুণ হবে এই জায়গার বদলে n মাইনাস 1, এই জন্য আমরা এখানে যেটা করেছি c5 এর সাথে n মাইনাস 1 গুণ করেছি। আর c6 এবং c7 এর কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের যে মূল ইকুয়েশনটা এখানে বেস্ট কেসের ক্ষেত্রে আমরা দেখেছি যে c1 এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তো এই তিনটা ঠিক আছে, আর এখানে c5 ইনটু n1 হলো, এবং c8 এটাও ঠিক থাকবে, c5 ইনটু n মাইনাস 1 এই জায়গাটায় খালি চেঞ্জ হলো, এবং c6 আর c7 এর দুটা বাদ। এটাকে আমরা আবার একটু সিম্পলিফাই করে আমরা n টার্মসটাকে কমন নিয়ে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। এটা গেল আমাদের বেস্ট। তো আমরা জানি যে আমরা বেস্ট কেসের ব্যাপারে অতটা ইন্টারেস্টেড না। c5 এর সাথে n-1 কিভাবে হলো? c5 এর সাথে tj is equal to যদি 1 হয়, এই মানটা হবে c5 ইনটু j2 থেকে n1। তাহলে এখন যে 2 থেকে n পর্যন্ত 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 কতগুলি 1 হবে? n মাইনাস 1 সংখ্যক 1 যোগ করলে কত হয়? n মাইনাস 1 হয় না? জি স্যার। এটা হলো। ওকে, আমরা এখন যেটা দেখবো যে ওর্স কেস রানিং টাইম। তো ওর্স কেস রানিং টাইমের যে বিষয়টা সেটা হলো যে ঠিক বেস্ট কেসের বিপরীত, রিভার্স সর্টেড। তাহলে আমরা এখানে একটা অ্যারে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে রিভার্স সর্টেড অবস্থা আছে, এবং এইখানে আমাদের একটা ওর্স কেস সিনারিও তৈরি হবে, কারণ কির ভিতরে যেই থাকুক না কেন, কির ভিতরে যদি 5 থাকে, এর ভিতরে যদি 5 থাকে তাহলে এটাকে 6 কে চেঞ্জ করতে হবে, কারণ 5 ছোট। হ্যাঁ, আবার যখন এটা এর ভিতরে যখন 4 থাকবে তখন এই 5টাকে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে, মানে এই বাম পাশে যারা আছে সব সময় এখানে যে থাকবে সে সবার চেয়ে ছোট হবে, সুতরাং সবগুলিকে এক্সচেঞ্জ করতে হবে। তার মানে while লুপের ভিতরে সে বারবার ঢুকবে, এবং কয়বার ঢুকবে while লুপের ভিতরে সেটা হচ্ছে একটা বিষয়। যখন জে এর মান যা আমরা একটু বিবেচনা করি, যখন জে এর মান হচ্ছে আমাদের এই দৃষ্টিকোণ থেকে, এই অ্যালগরিদমের দৃষ্টিকোণ থেকে জে এর মান যখন 2, জে এর মান যখন 2, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 2, এটা হচ্ছে 3 4 5 6, এভাবে এটা 0 থেকে শুরু করতে পারতাম, ইট ডাজন্ট ম্যাটার। তো যাই হোক, তো জে এর মান যখন 2 আমাদের এই সেটিংস এর ক্ষেত্রে জে এর মান যখন 2, তখন যেটা হচ্ছে সেটা হলো যে এটা কয়বার while লুপের যে লাইনটা, সেই লাইনের ভিতরে কতবার ঢুকবে, while সেই লাইনটা কতবার এক্সিকিউট করবে, সেটা হচ্ছে যে এটার জন্য একবার চেক করবে, এবং এটার জন্য যেহেতু ছোট হবে আবার আরেকবার চেক করবে, চেক করে যখন দেখবে যে আইটা ছোট হয়ে গিয়েছে তখন সে স্টপ করবে। তার মানে এখানে আমরা যেটা দেখবো যে জে এর মান যখন 3, আবার দেখি জে এর মান যখন 3, এটার জন্য চেক, জে এর মান যখন 3 কি তখন 4, তাই না? সুতরাং এটার সাথে এটার তুলনা করেও while লুপের শর্তটা সত্য হবে, কারণ হচ্ছে 4 ছোট, আবার এটার সাথে তুলনা করেও 4 ছোট পাবে, সুতরাং দুইবার ঢুকলো, এবং জে এর মান যখন 3 সেটা আলোচনা করছি, দুইবার ঢুকলো, এবং আবার কিন্তু আইটাকে কমিয়ে আবার সে while লুপের ভিতরে আসবে এবং চেক করবে যে আয়ের মান যেহেতু একটা ছিল i is greater than or is equal to 0, সেই শর্তটা যখন ফলস হবে তখনই কেবল সে থামবে।
তার মানে j এর মান যখন 3 আমরা দেখলাম 3 বার এই while লুপের লাইনটা কিন্তু কাজ করছে। আবার j এর মান যখন 4 তখন আমরা বিবেচনা করলে দেখবো j এর মান যখন 4 তার মানে যেটা এখানে আছে, তখন আমরা বিবেচনা করলে দেখবো যে কি এর ভিতরে তখন আছে হচ্ছে 3, কি এর ভিতরে তখন আছে 3। তো 3 হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি, তো 3 হচ্ছে এটার চেয়ে ছোট, এটার চেয়ে ছোট, এটার চেয়ে ছোট, তিনটার চেয়ে ছোট। সো 3 বার তো রান করলে আরেকবার হচ্ছে এই কন্ডিশন, এই আই কন্ডিশন চেকিং এর জন্য যে কন্ডিশনটা ফলসে পরবর্তীতে থামবে। সুতরাং এবারও 4 বার। আবার j এর মান যখন আমরা এটা বিবেচনা করলে দেখবো যে j এর মান যখন 5 তখনও 5 বার এই while লুপের লাইনটা চেক করবে। এভাবে j এর মান যখন, তার মানে j এর মান যত তত হবে, তার মানে হচ্ছে ততবার সেই while লুপের লাইনটা চেক করবে। তার মানে আমাদের এই ক্ষেত্রে ওয়ার্স্ট কেসে tj হচ্ছে j, j এর মান যত ততবার সেটা tj ইজ ইকুয়াল টু j। এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ড। এখন এই ক্ষেত্রে তাহলে আমরা যেটা করব, এই ক্ষেত্রে আমরা এই লাইন, এটা এই টার্মটার অবস্থা কি হবে সেটা বিবেচনা করি। এইটুক টার্মের, সেটা হচ্ছে এই টার্মে আছে হচ্ছে j ইজ ইকুয়াল টু 2 থেকে n tj। তাহলে এটাকে আমরা লিখবো j ইজ ইকুয়াল টু 2 থেকে n, tj এর মান যেহেতু j, মানটা বসিয়ে দেই j। তাহলে এখানে যেটা হবে যে j এর মান যা সেটা সেটা এখানে আসছে। তার মানে এখানে এরকম একটা সিরিজ পাবো 2 প্লাস 3 প্লাস j এর মান যখন 2 তখন এখানে 2 বসবে, j এর মান যখন 3 এখানে 3 বসবে, প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n। তার মানে এখানে আমরা একটু বিবেচনা করি, এখানে যদি আমরা একটা 1 থাকতো তাহলে কিন্তু আমরা এই টোটালটার ইকুয়েশনটা কিন্তু আমরা জানি। সেই টোটালটার ইকুয়েশনটা হলো, এখানে আমি লিখি, টোটালটার ইকুয়েশন হলো n অফ n প্লাস 1/2। কিন্তু এখানে এই 1টা না থেকে যেহেতু আমাদেরকে ঝামেলা করছে, হ্যাঁ, সুতরাং আমরা মূল ইকুয়েশনে আমরা এভাবে লিখতে পারি যে n অফ n প্লাস 1/2 মাইনাস 1। এই যে এই ইকুয়েশন ইউজ করার ফলে যে একটা 1 বাড়তি অ্যাজিউম করে নিয়েছিলাম সেটা এখানে মাইনাস করে, তাহলে আমাদের এই লাইনটাকে আমরা বলতে পারি যে n অফ n প্লাস 1/2 মাইনাস 1। সেটা এখানে লেখা হচ্ছে যে j 2 থেকে n, এটার মান হলো, j এর মান হলো n অফ n প্লাস 1/2 মাইনাস। তো এই অংশটা আমরা বুঝলাম। নেক্সট আমরা কনসিডার করব যে tj মাইনাস 1 এটার অবস্থা কি হবে। নেক্সট আমরা কনসিডার করব এই অংশটুকুর ব্যাপারে। তো এটার অবস্থা কি, যে 2 থেকে n এখানে আছে tj মাইনাস 1। তো tj মাইনাস 1 এটা আগের চেয়ে একটু ডিফারেন্ট হবে। তার মানে এটা কি হবে, j এর মান যখন 2 এখানে আমরা পাবো 1, j এর মান যখন 3 এখানে পাবো 2, যেহেতু tj মাইনাস 1, সরি tj মাইনাস 1 এটা তো আসছে আমার এরকম যে 2 থেকে n, tj এর মানটা যদি বসিয়ে দিই আমরা j মাইনাস 1, সেই প্রেক্ষিতে আমি আলোচনা করছিলাম যে j এর মান যখন 2 তখন এখানে পাবো j মাইনাস 1, তার মানে 1 পাবো। j এর মান যখন 3 তখন j মাইনাস 1, 3 মাইনাস 1 2। এভাবে যেতে যেতে কি হবে, j এর মান যখন n হাইয়েস্ট মানটা তখন আমরা পাবো প্লাস n। তাহলে আমরা জানি 1 থেকে এটাকে যদি আমরা অ্যাজিউম করে নিই যে n, তাহলে আমার ইকুয়েশনটা হবে, আমরা জানি n অফ n প্লাস 1/2। কিন্তু এখানে n হচ্ছে একটা ভিন্ন সংখ্যা n মাইনাস 1। তো n এর মানটা যদি আমরা বসিয়ে দিই, n হচ্ছে আসলে n মাইনাস 1 এখানে দিলাম। আবার এখানে n এর মান বসাবো, n এর মান হচ্ছে n মাইনাস 1, n এর মান বসালাম, এখন আবার প্লাসটা বসাচ্ছি প্লাস 1, আর বাই 2টা এখানে ফিক্স রেখে দিলাম। তাহলে এখানে এটা কাটা যাবে, আমাদের আসবে n অফ n মাইনাস 1/2। তাহলে এখান থেকে আমরা পাবো n অফ n মাইনাস 1/2। তাহলে সেটাই এখানে লেখা হচ্ছে যে যে 2 থেকে n পর্যন্ত j মাইনাস 1 সামেশন j 2 টু n j মাইনাস 1, এটার মানটা হলো n অফ n মাইনাস 1/2। সো এখানে আমরা যেটা দেখবো এখন যেটা হবে, তাহলে আমরা যেটা দেখবো যে এই দুইটা মানের বদলে
এই দুইটা মানের বদলে আমরা এখান থেকে এই মান দুইটা ব্যবহার করব কোথায়, C5 এর সাথে। C5 এর সাথে তাহলে আমরা এই মানটা ব্যবহার করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি C5 এর সাথে আমরা এখানে এই মানটা বসিয়েছি, এবং C6 এর সাথে আমরা এই মানটা ব্যবহার করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে C6 এর সাথে এই যে n অফ এই মানটা ব্যবহার করছি। একইভাবে C7 এর সাথেও আমরা এই মানটা ব্যবহার করব। C7 এর সাথে যেহেতু এই একই মান রয়েছে Tj-1, তো এইভাবে করে আমরা টোটাল ইকুয়েশনটা অন্য টার্মগুলি সব ঠিকই থাকছে। তো ফাইনাল ইকুয়েশনটার যে শেপ আসছে সেটা হলো, আমরা যদি পরবর্তীতে কমন নেই তাহলে ইকুয়েশনটার শেপ আসছে এরকম। n স্কয়ার টার্মগুলিকে যদি সব একসাথে করে আমরা কমন নিই এবং n টার্মগুলিকে সব একসাথে করে কমন নিলে ফাইনাল শেপটা এরকম আসছে। এবং পরবর্তীতে আমরা যদি যেটা করব সেটা হচ্ছে যে এগুলি সবগুলি কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, এইখানে সবগুলি হচ্ছে কনস্ট্যান্ট এবং এইখানেও সবগুলি হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টগুলি আমরা যদি একটা পার্টিকুলার মান ধরে নিই, যদি আমরা এই টোটাল কনস্ট্যান্টকে ধরে নিই a এবং এটাকে যদি ধরে নিই b এবং এই টোটাল কনস্ট্যান্টটাকে টোটালটাকে যদি আমি c ধরে নিই, তাহলে আমরা কিন্তু এখানে একটা পাচ্ছি যে tn ইজ ইকুয়াল টু, এখানে আছে a আর এখানে আছে n স্কয়ার, an স্কয়ার্ড প্লাস এখানে পাচ্ছি আমরা b, এখানে n, an স্কয়ার্ড প্লাস bn প্লাস এখান থেকে আমরা পাচ্ছি c। তো এইটা হচ্ছে আমাদের ইনসারশন সর্টের কোর্স কেস রানিং টাইমের ফাইনাল যে ইকুয়েশন সেটা আমরা এটা পাচ্ছি। তো এরপরে আমি যেটা আলোচনা করব সেটা হলো যে আমরা আসলে এই যে tn, যে আমরা যে রানিং টাইমের যে ফাংশন tn, এটাকে আমরা আরো সিম্পলিফাই করতে চাই। হ্যাঁ, সিম্পলিফাইং রেট অফ গ্রোথ, এটাকে আমরা আরো সিম্পলিফাই করতে চাই। আমরা কি করতে চাই, আমরা এই জিনিসটাকে আরো ম্যানেজেবল রাখার জন্য আমরা এই যে ইকুয়েশন আমরা যে পেলাম এই ধরনের ইকুয়েশন, সেই ক্ষেত্রে আমরা কি এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনটা সেটা নিয়ে আমরা মোর ইন্টারেস্টেড, এবং এটার যে লেস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে সেগুলিকে আমরা বাদ দিতে চাই, ঠিক আছে। তো এটা কেন বা এটা কেন কাজ করে সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। যে আমরা মনে করি যে আমাদের একটা অ্যালগরিদমের রানিং টাইম একটু আগে যেমন ইনসারশন সর্টের ক্ষেত্রে এরকম এসেছে tn ইজ ইকুয়াল টু an স্কয়ার প্লাস bn প্লাস c। তো আমরা এখন একটা অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যদি আরো স্পেসিফিক, আমরা যদি আরো কনস্ট্যান্ট গুলি জেনে থাকি, তাহলে এরকম একটা রানিং টাইম আসতে পারে 6n স্কয়ার প্লাস 100n প্লাস 300। আমরা মনে করি যে এরকম একটা রানিং টাইম আসবে। এখন আমরা দেখতে চাই যে এইটার কোন পার্টটা ডমিনেট বা কোন পার্টটা মোর ইম্পর্টেন্ট, কোন পার্টটা লেস সিগনিফিকেন্ট। তো এখানে আমরা একটা কার্ভ ড্র করা হয়েছে এই ইকুয়েশনে, দুইটা কার্ভ ড্র করা হয়েছে। একটা হচ্ছে শুধু 6n স্কয়ার্ড কে প্লট করা হয়েছে, এখানে রেড কালারে যেটা দেখা যাচ্ছে সেটা 6n স্কয়ার্ড, এটা হচ্ছে 6n স্কয়ার্ড, আর এটা হচ্ছে 100n প্লাস 300। তো এইটা কে প্লট করা হচ্ছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। এখানে কিন্তু আমরা আগেই বলেছি যে আমরা গ্রোথের ব্যাপারে ইন্টারেস্টেড, হ্যাঁ, রেট অফ গ্রোথ বা অর্ডার অফ গ্রোথ, এবং আমরা দেখছি যে এইটা 6n স্কয়ার এই পার্টটা কিন্তু অনেক বেশি গ্রো করছে। এখন এখানে যে কনস্ট্যান্ট গুলি রয়েছে এটা যদি আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার গুরুত্ব কিন্তু কম, এটা লেস সিগনিফিকেন্ট। ইভেন এই যে কনস্ট্যান্ট যে কোএফিশিয়েন্ট আছে n স্কয়ার্ড এর কোএফিশিয়েন্ট আছে, এটাও কিন্তু ততটা গুরুত্বপূর্ণ না। আমরা নেক্সট স্লাইডে যেটা দেখব যে যদি আমরা এই কনস্ট্যান্ট কোএফিশিয়েন্টটাকে ইভেন রিডিউস করি, 10 টাইমস রিডিউস করি, এখানে এটা রিডিউস করা হয়েছে, মানে আগে 6 ছিল এখন 0.6 করা হয়েছে, আর এটাকে কিন্তু এই কনস্ট্যান্ট কোএফিশিয়েন্টটাকে এবং এই কনস্ট্যান্টটাকে কিন্তু 10 টাইমস ইনক্রিজ করা হচ্ছে, এবং তারপরও আমরা যখন n বাড়িয়ে দিয়েছি এই ক্ষেত্রে কিন্তু এই কার্ভের ক্ষেত্রে কিন্তু আমরা প্লট করার ক্ষেত্রে n এর মান বাড়িয়ে দিয়েছি, তার এরপরও আমরা দেখছি যে n এর মান যখন অনেক বেশি, এই দুইটা কার্ভের যে রিলেশনশিপ এটা অনেক ফাস্টার গ্রো করছে এবং এটা ততটা ফাস্টার গ্রো করছে না। এবং একটা পয়েন্টের পরে, একটা পয়েন্টের আগে অবশ্য
এটা ক্রসওভার পয়েন্ট আছে। ক্রসওভার পয়েন্টের আগে অবশ্য এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এই কার্ভটা, এই ব্লু কার্ভটা কিন্তু বড় উপরে রয়েছে, কিন্তু একটা ক্রসওভার পয়েন্টের পরে কিন্তু আমরা দেখছি যে এটা অনেক বেশি ফাস্টার গ্রো করছে। তার মানে এই টার্মটারই, এই যে 6n² বা n², এই টার্মটারই কিন্তু এই গ্রোথ কার্ভ যেটা আছে সেই গ্রোথ কার্ভের ক্ষেত্রে কিন্তু এটাই আমরা দেখছি যে বেশি ভূমিকা রাখছে। তো সেজন্য আমরা যেটা বলি যে এটাকে বলা হয় বিগ আইডিয়া অফ অ্যালগোরিদম। সেটা হচ্ছে যে আসলে আমরা ওই টার্মগুলিকে কনসিডার করি না। এখানে আমি আরেকটা পার্সপেক্টিভ থেকে আলোচনা করতে যাচ্ছি যে কেন আমরা অন্য টার্মগুলিকে কনসিডার করব না, বা মোস্ট সিগনিফিক্যান্ট পার্টটাকে আমরা আইডেন্টিফাই করতে চাবো এবং সেটা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে এখানে আরেকটা ইকুয়েশন আমরা tn ইজ ইকুয়াল টু, ইনফ্যাক্ট এটা হচ্ছে বাবল সর্টের রানিং টাইম, tn ইজ ইকুয়াল টু n(n-1/2). এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে এটা আসছে n²/2 - n/2। সো এখানে যদি n এর মান যদি খুব বেশি হয়, 1 মিলিয়ন যদি হয়, 1 মিলিয়ন যদি হয়, এবং সেই 1 মিলিয়ন, n এর মান 1 মিলিয়ন যদি এই ইকুয়েশনে পুট করি, তাহলে এখানে আমরা যেটা দেখছি যে এটা হচ্ছে 500 বিলিয়ন, 500 বিলিয়ন, আর এটা হচ্ছে 500,000। হ্যাঁ, 500,000 একটা বড় সংখ্যা, কিন্তু যখন n এর মান 1 মিলিয়ন তখন কিন্তু এই টার্মের কাছে এই টার্মটা খুবই ছোট এবং ইনসিগনিফিকেন্ট মনে হচ্ছে। এজন্য আমরা যেটা বলি যে আমরা tn এর যে ইকুয়েশন পেলাম সেই ইকুয়েশনে যেটা আমরা করব যে সমস্ত লোয়ার অর্ডার টার্ম যেগুলি আছে, সমস্ত লেস সিগনিফিকেন্ট এবং যেটা আমরা বলি যে লোয়ার অর্ডার যে সমস্ত টার্ম রয়েছে, লোয়ার অর্ডার যে টার্ম রয়েছে সেগুলি এবং কনস্ট্যান্ট যে কোএফিসিয়েন্ট গুলি রয়েছে সেগুলিকে আমরা কি করব, সেগুলিকে আমরা ড্রপ করে দেব বা সাপ্রেস করব। অনেক সময় সাপ্রেস করা বলে, অনেক সময় ড্রপ করা বলে। হ্যাঁ, এবং যাতে আমাদের সিচুয়েশনটা খুব বেশি কমপ্লিকেটেড না হয় এবং আমরা ইজিলি অ্যালগোরিদম গুলির মধ্যে তুলনা করতে পারি। এবং এই কাজটা আমরা যেভাবে করি সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন ব্যবহার করা হয়। এবং আমরা যে অ্যাসিম্পটোটিক নোটেশনটা প্রথমে দেখেছি সেটা হচ্ছে বিগ ও নোটেশন, এটাকে বিগ ও নোটেশন বলে, এবং এই বিগ ও নোটেশনটা একটা বড় ও দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমাদের যে ইনসারশন সর্টের যে আমরা রানিং টাইমটা পেয়েছি tn = n² + bn + c, আমরা যেটা করব যে এটা একটা কনস্ট্যান্ট, সুতরাং এটা বাদ, এটা একটা nth টার্ম, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হায়ার অর্ডার টার্ম আছে which is n², সেজন্য আমরা এটাকে ড্রপ করব। ঠিক আছে, এবং আমরা যে n² যে হায়ার অর্ডার টার্ম আছে সেটার যে কোএফিসিয়েন্ট আছে, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ হায়ার অর্ডার টার্ম, সেটাকেও আমরা ড্রপ করব। তাহলে আমার কাছে থাকলো কি শুধু n², এবং সেটাকে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে, যে অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে প্রকাশ করব এবং আমরা বলবো যে এটা বিগ ও n²। তার মানে ইনসারশন সর্টের অ্যাসিম্পটোটিক কমপ্লেক্সিটি বা অ্যাসিম্পটোটিক রানিং টাইম আমরা এভাবে বলবো যে tn = big O of n²। এইভাবে আমরা বলবো। তো এটা তার মানে যেটা দাঁড়ালো আমাদের, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা যখন সব কনস্ট্যান্ট টার্ম এবং সমস্ত লোয়ার অর্ডার টার্ম এবং কনস্ট্যান্ট এবং হায়ার অর্ডার টার্মের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এগুলি সমস্ত কিছু যখন বাদ দিয়ে দিচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এগুলি কিছু স্ট্যান্ডার্ড ফাংশনের শেপে চলে আসছে। যেমন আমাদের ইনসারশন সর্টের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা n² রয়েছে। তার মানে আসলে আমরা যেটা করছি যে আসলে কিছু স্ট্যান্ডার্ড ফাংশনের সাথে কম্পেয়ার করছি, এবং স্ট্যান্ডার্ড ফাংশনের একটা গ্রোথ আছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে log n একটা ফাংশন, সেটার গ্রোথ n এর সাপেক্ষে সেটা কিভাবে বৃদ্ধি পায় সেটা দেখা যাচ্ছে। n² এখানে দেখতে পাচ্ছি আমরা, পলিনোমিয়াল দেখতে পাচ্ছি আমরা, এক্সপোনেনশিয়াল দেখতে পাচ্ছি। তার মানে আমরা যেটা করতে যাচ্ছি যে আমাদের যে অ্যাকচুয়াল যে tn, আমরা যেটা আসলে বলতে চাচ্ছি এই স্ট্যান্ডার্ড ফাংশন গুলির কতটা কাছাকাছি বা এই স্ট্যান্ডার্ড ফাংশন গুলির গ্রোথ তো আমরা জানি, তাহলে আমরা শুধু অতটুকু জানতে পারলে খুশি যে আসলে n² এটা একটা স্ট্যান্ডার্ড ফাংশন, এটা যেভাবে গ্রো করে, n এর মান বৃদ্ধি পেলে এটা যেই অর্ডারে গ্রো করে, আমাদের যে ইনসারশন সর্টের যে রানিং টাইম which is being expressed by tn, সেটা কিন্তু তার অর্ডারে, এই n² এর অর্ডারে কিন্তু রান করে। এই ধরনের একটা আমরা আসলে কম্পারিজন করতে চাচ্ছি মূলত। এবং আমরা যদি বলি যে কোনো অ্যালগরিদম tn = big O of log n, তাহলে এই log n একটা স্ট্যান্ডার্ড ফাংশন যেটা আমরা গ্রোথ কার্ভটা আমরা জানি। হ্যাঁ,
সো এই আমরা বলতে চাচ্ছি টিএন যে অ্যালগরিদমটার যে রানিং টাইম যেটা which is being denoted by টিএন, সেটার যে গ্রোথ কার্ভ সেটা কম্পারেবল টু লগ এন এর যে গ্রোথ কার্ভ সেটা, তার মানে সেটা কাছাকাছি, খুব কাছাকাছি কোথাও আছে। তো এই ইনফরমেশনটা আমরা জানাটাই আমাদের একটা অ্যালগরিদমের সাথে একটা অ্যালগরিদমের তুলনার জন্য যথেষ্ট। সেজন্য আমরা আসলে কাজটা এভাবে করছি। এবং কেন সেটা জানা যথেষ্ট, কারণ এই গ্রোথ কার্ভ গুলি থেকে আমরা খুব সহজে তুলনা করতে পারি। এটা হচ্ছে লগারিদমিক কার্ভ, এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে লগ লিনিয়ার, তার মানে এটা হচ্ছে লগ এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে লগ লিনিয়ার, তার মানে এন লগ এন, এন লগ এন, এটা কোয়াড্রেটিক এন স্কোয়ার, এটা এন কিউব, এর এক্সপোনেনশিয়াল 2 টু দি পাওয়ার n অথবা 10 টু দি পাওয়ার n হোয়াটএভার, এই টাইপের কিছু। সো এটার মধ্যে কিন্তু আমরা তুলনা করতে পারছি যে এটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু গ্রো করছে খুব ফাস্টার কিউবিক কার্ভটা রাদার দেন কোয়াড্রেটিক কার্ভ। এবং এই জিনিসটা জানাতে আমাদের জন্য যথেষ্ট। লগ লিনিয়ারের চেয়ে কোয়াড্রেটিকটা কিন্তু অনেক ফাস্ট গ্রো করছে, সুতরাং যেটা ফাস্ট গ্রো করছে সেটা হচ্ছে ব্যাড। আর যেটা হচ্ছে আমরা আগেই বলেছি যে যেটা ইনপুট সাইজের সাথে স্লোলি গ্রো করবে, যেমন লগারিদমিক, এটা খুব স্লোলি গ্রো করছে, সুতরাং এটা ভালো, এটা ডিজাইন। তো এখানে আরেকটা কার্ভ আমরা দেখেছি যে সেখানে দেখা যাচ্ছে যে এক্সপোনেনশিয়াল কার্ভটা তুলনা করা হচ্ছে এন কিউবড এবং 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n 3 টু দি পাওয়ার n, এই কার্ভগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা কতটা কতটা স্টিপার, এটা কতটা স্টিপার এবং কতটা n সামান্য একটু বাড়ার সাপেক্ষেই এটা কতটা বেশি গ্রো করে। সুতরাং এই রিজিয়নটা, এই রেজিমে আমাদের অ্যালগরিদম n ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে, ইনপুট সাইজ n বাড়ার সাথে সাথে যদি কোনো অ্যালগরিদমের রানিং টাইম যদি এই অর্ডারে হয়, তাহলে তাদের রানিং টাইম হুইচ ইজ tn, এটা অনেক বেশি দ্রুত বাড়বে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আমাদের এই অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস, এই আন্ডারস্ট্যান্ডিংটা দেয়, এবং হুইচ ইজ এ গুড আন্ডারস্ট্যান্ডিং টু কম্পেয়ার অ্যামং ডিফারেন্ট অ্যালগরিদমস ফর এ পার্টিকুলার প্রবলেম। তো আমি একটু অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসটা আবার একটু সামারি করি। এটা হচ্ছে দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ বাই হুইচ এভরি সিরিয়াস কম্পিউটার প্রোগ্রামার অ্যান্ড কম্পিউটার সায়েন্টিস্ট ডিসকাস হাই লেভেল পারফরমেন্স অফ কম্পিউটার অ্যালগরিদম। সো এটা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে একটা সিরিয়াস কম্পিউটার প্রোগ্রামার বা কম্পিউটার সায়েন্টিস্ট একটা অ্যালগরিদমের হাই লেভেল পারফরমেন্স আলোচনা করে। আচ্ছা, হ্যাঁ, ওকে। সো তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম যে এটা হাই লেভেল পারফরমেন্স। হাই লেভেল পারফরমেন্স কেন? কারণ আমরা কিন্তু অনেক লো লেভেল এবং স্পেসিফিক পারফরমেন্স ডিটেইলস কিন্তু আমরা কিন্তু সব ড্রপ করে দিয়েছি। তো সুতরাং স্পেসিফিক একদম গ্র্যানুলার ডিটেল সেগুলি সম্পর্কে আমরা জানতে পারবো না, বাট আমরা কি করব, হাই লেভেল পারফরমেন্স অফ এ কম্পিউটার অ্যালগরিদম, এটা কিন্তু আমরা এই অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসের মাধ্যমে, অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে আমরা বুঝতে পারবো। এবং এটার মেইন পয়েন্ট কি, এই পুরো অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসে যত আলোচনা করলাম সেটার মূল পয়েন্টটা কি? মূল পয়েন্ট হচ্ছে সাপ্রেস, আমি আগে বলেছি সাপ্রেস বা ড্রপ বোথ কনস্ট্যান্ট ফ্যাক্টরস এন্ড লোয়ার অর্ডার টার্মস। এবং এই যে আজকে ক্লাস থেকে যে আলোচনাটা হলো, সেই আলোচনা যদি কোনো কিছুই মনে না থাকে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে, শুধু যদি এই লাইনটা মনে থাকে, তাহলে আমাদের আজকের আলোচনাটা সার্থক। এবং আসলে সিরিয়াস কোনো প্রোগ্রামারকে যদি জিজ্ঞেস করা হয় যে অ্যাসিম্পটোটিক নোটেশন কি, যারা ইন্ডাস্ট্রিতে আছে বা যারা কাজ করছে, যারা প্র্যাকটিস করছে, তারা কিন্তু এই মেইন পয়েন্টটা কিন্তু এভাবে বলবে যে এটা কি, এটা ইটস সাপ্রেস বোথ কনস্ট্যান্ট ফ্যাক্টরস এবং লোয়ার ফ্যাক্টরস। তার মানে আমরা কোনো টিএন, কোনো অ্যালগরিদমের টিএন যদি বের করতে পারি, হ্যাঁ, an স্কয়ার প্লাস 100 n প্লাস সি হোয়াটএভার, তাহলে সেখান থেকে আমরা সমস্ত কনস্ট্যান্ট লোয়ার অর্ডার টার্ম বাদ দিয়ে দেবো এবং হাইয়েস্ট অর্ডার টার্মের কোএফিসিয়েন্টটা বাদ দিব, এবং বাকিটা রেখে আমরা বলবো tn ইজ ইকুয়াল টু অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে প্রকাশ করব বিটো n স্কয়ার। এটা, সো এটা হচ্ছে ব্যাপার। এবং ফাইনালি আবার আমরা একটু রিভিউ করি যে কেন এই যে আমরা যে ড্রপ করে দিলাম, কেন এটা কাজ করে, বা অ্যাসিম্পটোটিক নোটেশন কেন কাজ করে। প্রথম পয়েন্ট হলো যে ইট ইজ ইজিয়ার, এটা হচ্ছে আমরা সহজে ব্যবহার করি কারণ আমরা মাল্টি লেভেলে সিম্পলিফিকেশন করেছি, বা অ্যাবস্ট্রাকশন, যেটা টেকনিক্যাল ভাষায় বলতে গেলে যে মাল্টি লেভেলে আমরা কিন্তু অ্যাবস্ট্রাকশন করেছি। সো এটা খুব ইজিয়ার। এবং আরেকটা বিষয় হলো যে আমরা যে কনস্ট্যান্ট গুলি পেয়েছিলাম, ওই যে C1, আমাদের যদি ইনসারশন সর্টে আলোচনা থেকে মনে থাকে যে C1 C2 এবং C1 C2 C3, ওগুলি থেকে তো আমরা পরে ওগুলিকে A B এগুলি ধরে নিয়ে, A B C এগুলি ধরে নিয়ে আমরা কি পেয়েছি, an স্কয়ার প্লাস bn প্লাস c, এই ফর্মে একটা ইকুয়েশন পেয়েছি।
তো আমরা যেটা জানি যে C1 C2 C3 এগুলি কি, এগুলি হচ্ছে আর্কিটেকচার ডিপেন্ডেন্ট। কারণ ওই পার্টিকুলার আর্কিটেকচারের কম্পিউটারে, হ্যাঁ, ওই পার্টিকুলার আর্কিটেকচারের সিস্টেমে আমার ওই পার্টিকুলার লাইনটা রান করতে কতটুকু সময় লাগবে সেই ডিটেলটা হলো এই কনস্ট্যান্ট ফ্যাক্টরগুলি দিচ্ছে আমাদেরকে। বা অথবা আমি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি অথবা কোন কম্পাইলার ব্যবহার করেছি সেই সেই স্পেসিফিক ডিটেলগুলির উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে ওই যে জিনিসগুলি আমরা বাদ দিয়েছি বা ড্রপ করেছি সেগুলি, এই কনস্ট্যান্টগুলি, ঠিক আছে? সো সেগুলি হচ্ছে এটার উপরে ডিপেন্ডেন্ট। সো কনস্ট্যান্ট ডিপেন্ডস অন আর্কিটেকচার, ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার ডিপেন্ডেন্ট ডিটেলস। সো সেই ডিটেলসগুলি ইনফ্যাক্ট আমরা জানিও না, সুতরাং সেজন্য সেগুলি বাদ দিলে আমাদের কোনো অসুবিধা নেই। এবং কি অসুবিধা নেই সেটা হচ্ছে লুজ ভেরি লিটল প্রেডিক্টিভ পাওয়ার। আমরা যেটা প্রেডিক্ট করতে চাচ্ছি যে কোন অ্যালগরিদম চেয়ে কোন অ্যালগরিদম ভালো, সেইটা প্রেডিক্ট করার ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না এবং খুব চমৎকার ভাবে আমরা সেই কাজটা করতে পারছি। এবং আমরা যেটা দেখব যে আমরা আজকে ইনসারশন সর্ট করেছি, যেটার আমরা দেখলাম যে যেটা অ্যাসিম্পটোটিক কমপ্লেক্সিটি বিগো এন স্কোয়ার্ড আমরা দেখেছি। এবং আমরা কিছুদিন পরে মার্জ সর্ট করব, হ্যাঁ, এবং মার্জ সর্টের দেখবো যে সেটা কিন্তু এন স্কোয়ার্ড না, হ্যাঁ, সেটা কিন্তু এন স্কোয়ার্ডের চেয়ে নিচে, ঠিক আছে? সো সেটা হচ্ছে লগ লিনিয়ার, ঠিক আছে? সো সুতরাং ওইটাও আমরা অ্যাসিম্পটোটিক যে টেকনিক আমরা যেটা শিখলাম সেই টেকনিক ব্যবহার করে বের করব। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই সমস্ত কম্পাইলার বা ল্যাঙ্গুয়েজ ডিটেল জানা ছাড়াই কিন্তু আমরা খুব সুন্দরভাবে মার্জ সর্ট এবং ইনসারশন সর্ট এর আমরা তুলনা করতে পারবো। এভাবে অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য সব ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের অ্যালগরিদম চয়েস যেগুলি আছে সেগুলি হাই লেভেল পারফরমেন্স, যেটা আমরা বলেছি যে সেগুলির হাই লেভেল পারফরমেন্স কিন্তু আমরা খুব সহজেই আমরা যেই টুলস অ্যান্ড টেকনিক্স শিখলাম সেটা ব্যবহার করে আমরা কিন্তু তুলনা করতে পারবো বা বিবেচনা করতে পারবো। সুতরাং এজন্যই এই আলোচনাটা অ্যালগরিদম আলোচনার ক্ষেত্রে বা কম্পিউটার সায়েন্সের আলোচনার ক্ষেত্রে আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তো সবাইকে ধন্যবাদ।